হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সুকান্ত ভাইয়া রেডিয়াসের পক্ষ থেকে ফিজিক্সের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ টপিকটা আমাদের প্রিভিয়াস টপিক, যেটা কিনা ফ্রি বডি অ্যানালাইসিস। সো ফ্রি বডি অ্যানালাইসিস টপিকের উপরে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এর আগের দিন ফ্রি বডি অ্যানালাইসিসের যে ভিডিও ছিল বা যে সেশনটা ছিল, সেই সেশনে আমরা দুইটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলেছিলাম ফ্রি বডি অ্যানালাইসিস কীভাবে কাজ করে এবং কীভাবে ফ্রি বডি অ্যানালাইসিসে আমরা কোনো একটা গাণিতিক সমস্যা সলভ করি, তাই না? অর্থাৎ ফ্রি বডি অ্যানালাইসিস সম্বন্ধে আমরা বলেছিলাম কখনো কখনো এমন হতে পারে যে কোনো একটা গাণিতিক সমস্যা এমন দিয়েছে যেখানে একই সিস্টেমের মধ্যে একাধিক বস্তু একটা সুতার মাধ্যমে যুক্ত আছে। তখন আমরা কি করতে হয়, আমাদের এই সুতার টান এবং সিস্টেমের ত্বরণের মান বের করতে হয়। তখন এই কমপ্লেক্স সিস্টেম থেকে প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদাভাবে ফ্রিলি বিবেচনা করে আমরা পুরা অ্যানালাইসিসটা করে থাকি আর কি, তাই না? তো আজকে আমরা আরও একটা ভিডিওতে আরও দুইটা প্রবলেমের মাধ্যমে জিনিসটা আরও একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এবং গত প্রবলেম থেকে এই প্রবলেমে আরও কিছু নতুনত্ব আনার চেষ্টা করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আরও দুইটা গাণিতিক সমস্যা আমরা এখানে সলভ করবো এবং গাণিতিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমরা ফ্রি বডি অ্যানালাইসিসটা কীভাবে কাজ করে সেই বিষয়টা তোমাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলো আজকে আমাদের জন্য কেমন প্রবলেম আছে দেখো। আজকে আমাদের এক্সাম্পলটাকে বলছি আমরা এক্সাম্পল নাম্বার 3। এখানে আমাদের পুলি এবং ইনক্লাইন সারফেস ব্যবহার করা হয়েছে। তোমরা যদি মনে করার চেষ্টা করো, লাস্ট ভিডিওতে তোমাদের যে দুইটা প্রবলেম আমরা করিয়েছিলাম সেটা দুইটাই ছিল সমতলের উপরে, অর্থাৎ সোজা একটা তলের উপরে বস্তু থাকবে, সেই বস্তুকে বল প্রয়োগ করে টানা হবে, তখন সেখানে সুতার টান এবং ত্বরণের মান কত এটা বের করতে বলা হয়েছিল। এই প্রবলেমে আমাদের কি করা হচ্ছে, আজকের এক্সাম্পলে আমরা পুলি ব্যবহার করব এবং ইনক্লাইন সারফেস বা আনত তল দিয়ে কিছু গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। তো চলো দেরি না করে আমরা করে ফেলি। দেখো প্রথম যে প্রবলেমটা আমাদের কাছে আছে সেটা যদি তোমরা একটু দেখার চেষ্টা করো, বলা হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 0.25 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটি তলের উপর 2 কেজি ভরের কোনো বস্তুকে সুতার সাহায্যে বেঁধে টেবিলের তলের শীর্ষবিন্দুতে থাকা একটি কপি কলের সাথে 4 কেজি ভরের একটি বস্তুর সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা আগের মতোই, প্রশ্নটা হচ্ছে সিস্টেমের ত্বরণের মান কত এবং সুতার টান কত, তার মানে ত্বরণ এ কত এবং সুতার টান টি কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সবার প্রথমে একটু দেখার চেষ্টা করি কী কী ইনফরমেশন আমাদের দেওয়া আছে। আমাদের বলা হচ্ছে এখানে একটা আনত তল আছে, আনত তলের অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের থিটা হচ্ছে 30 ডিগ্রি। আনত তলের ঘর্ষণ গুণাঙ্কটা কত, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.25। মনে রাখবা ঘর্ষণ গুণাঙ্কের কিন্তু কোনো একক নেই, তাই না? কারণ আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু ঘর্ষণ বল ডিভাইড বাই প্রতিক্রিয়া বল। যেহেতু দুইটা বলের অনুপাত তাই এর কোনো একক থাকে না, তাই না? বলের অনুপাত নিউটন কেটে যায়, সো আলটিমেটলি এর কোনো একক থাকে না। সো এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে যেটা কিনা হচ্ছে আমাদের মিউ। হ্যাঁ, তলের উপর 2 কেজি ভরের একটা বস্তু রাখা হচ্ছে, এটাকে আমরা একটা বস্তু চিন্তা করছি এবং সুতার সাহায্যে বেঁধে টেবিলের শীর্ষবিন্দুতে থাকা একটি কপি কল, এখানে আমরা একটা কপি কল ব্যবহার করছি, ঠিক আছে? কপি কলের সাথে 4 কেজি ভরের আরও একটা বস্তু বেঁধে ঝুলিয়ে দিয়েছি। তো দেখো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রবলেমটা পড়তে হবে এবং এই প্রবলেমটা পড়ে সবার আগে আমাদেরকে ফিগার আউট করতে হবে যে এটার ফিগারটা দেখতে কেমন হবে। ফিজিক্সের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তুমি যদি চিত্র আঁকাতে পারো তাহলে তোমার প্রবলেম 50% সলভ হয়ে যায়, বুঝতে পারছি? বিশেষ করে নিউটনের বলবিদ্যা বা কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়গুলো থেকে যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে সেটা তোমার বোর্ড এক্সামে হতে পারে অথবা হতে পারে তোমার কম্পিটিটিভ কোনো পরীক্ষায়, বুয়েট, মেডিকেল, যে কোনো পরীক্ষায় যেখানে তোমার রিটেনগুলো আসতে পারে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো যে পরীক্ষাগুলো, সেখানে যখন প্রবলেম আসবে তখন সবার প্রথমে আমাদের এই প্রবলেমটা দেখে ছবি আঁকাতে পারতে হবে। ছবিটা সুন্দর হওয়ার প্রয়োজন নেই, বাট বুঝতে পারলে হবে আর কি, ঠিক আছে? ছবি আঁকাতে পারলে তুমি মনে করবা তোমার প্রবলেম 50% সলভ হয়ে গেছে। তো দেখো সবার প্রথমে আমরা এটা একটা ছবি আঁকানোর ট্রাই করব। তো ছবিটা আমি আগেই এঁকে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলোকে নিয়েই আমরা এখানে একটা ছবি আঁকানোর ট্রাই করেছি, তাই না? তো দেখো বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা তল থাকবে। সো লেটসে যদি আমরা বিবেচনা করি এই পয়েন্টটা এ আর এই যে যেখানে পুলি লাগানো আছে এটা হচ্ছে বি, তাহলে এ বি যে তলটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনত তল। আর এই যে এখানে যদি সি চিন্তা করি তাহলে এসি যে বাহুটা, এই যে এসি যে বাহুটা হচ্ছে সেটা হলো ভূমি, তাই না? এটা হচ্ছে ভূমি, এখানে আমরা চিন্তা করছি এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আনত তল এবং আনত তল কত কোণে বাঁকা, থিটা কোণে বাঁকা, ঠিক আছে? থিটা কোণে বাঁকা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এর উপরে একটা বস্তু রাখা হচ্ছে 2 কেজি ভরের। সো অবভিয়াসলি এটা হলো সেই 2 কেজি ভরের বস্তু, এটাকে আমরা ধরছি এর ভর হলো এমন ইকুয়াল টু 2 কেজি, এমন ইকুয়াল টু হচ্ছে 2 কেজি। এই বস্তুটাকে আমরা এখানে রেখেছি। তার সঙ্গে সুতা দিয়ে কি বলছে, এই তলের শীর্ষবিন্দুতে, কোথায় শীর্ষবিন্দুটা কোথায়, বি বিন্দুতে রাখা একটা কপি কল। দেখো এখানে আমরা একটা কপি কল রেখেছি, কপি কল বা পুলি রেখেছি, সেই পুলির উপর দিয়ে সুতা দিয়ে আমরা আরও একটা বস্তুর সাথে যুক্ত করে দিয়েছি। সেই বস্তুর ভর কত, 4 কেজি। তাহলে এই বস্তুর ভরকে আমরা ধরছি M2, যার ভর হচ্ছে কত ভাইয়া, 4 কেজি। এই বস্তুকে ঝুলিয়ে দিয়েছি।
এখন আমাদেরকে বলতে হবে যদি এরকম হয়ে থাকে তাহলে এই সিস্টেমের ত্বরণটা কত হবে এবং সুতার টানি বা কত হবে। বুঝতে পেরেছি? তাহলে প্রবলেমটা কি তোমরা ধরতে পেরেছো? এটা ভূমি, এটা হচ্ছে আনত তল, আনত তলের উপরে একটা বস্তু রেখেছি আমি, সেই বস্তুকে সুতার সাথে বেঁধে আরও একটা বস্তুর সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এই বস্তুটা ফ্রিলি মুভ করছে, অর্থাৎ এখানে কোনো তলের উপরে নেই M2 বস্তুটা, সেটা কিন্তু মুক্তভাবে আছে আর কি, তাই না? তাহলে তার ওজনটা নিচের দিকে কাজ করবে। তুমি মনে হয় বুঝতেই পারছো, অলরেডি আগের দিনও আমরা এরকম একটা প্রবলেম করেছিলাম। সবার প্রথমে আমরা এভাবে চিন্তা করতে পারি, এইটার যে ওজন সেটা নিচের দিকে কাজ করবে, আমরা বলতে পারি M2G, এবং এই ওজনের কারণে এই যে দ্বিতীয় বস্তুটা সেটা কিন্তু নিচের দিকে পড়ার ট্রাই করবে, তাই না ভাইয়া? যখন এটা নিচের দিকে পড়ার ট্রাই করবে তখন এই বস্তুটা তার উপরে একটা টান সৃষ্টি করবে বিপরীত দিকে, দিয়ে বলবে বন্ধু তুমি যেও না, তাই না? তাহলে এই বস্তুটা যখন নিচে পড়ার ট্রাই করবে তখন এই সুতার মধ্যে একটা টান কাজ করবে, যেটা কিনা প্রথম বস্তু, আমি যেটাকে এমন ধরেছি, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে বলবে বন্ধু তুমি যেও না বলে একটা টান দিবে, তাই না? তখন দ্বিতীয় বস্তু যেটাকে আমি এমন ধরেছি, সেই বস্তু বলবে যে ভাইয়া আমার ওজন কাজ করছে নিচের দিকে, সো পৃথিবী যেহেতু আমাকে নিচের দিকে টানছে, সো আমাকে নিচের দিকে যেতে হবে। যেহেতু আমি নিচের দিকে যাব, তাহলে তুমি একটা কাজ করো, তুমিও আমার সাথে সাথে চলে এসো, অর্থাৎ এই সুতার মধ্যে সে একটা টান সৃষ্টি করবে, এবং এই টানের কারণে এই প্রথম বস্তুটা সেটাও কিন্তু সামনে আগানোর ট্রাই করবে। এখন আমাদের কথা হচ্ছে, এই যে প্রথম যে বস্তুটা আছে তারও তো একটা ওজন আছে, তাই না ভাইয়া? সেই ওজনের একটা উপাংশ তো এই তল বরাবর কাজ করবে। তুমি মনে হয় কথাটা বুঝলা না, চলো আমরা একটু দেখার চেষ্টা করি আমি আসলে তোমাদেরকে কি বলতে চাচ্ছি। ধরে নাও এইখানে যে বস্তুটা আছে এমন বস্তু, তারও তো একটা ওজন আছে, তাই না ভাইয়া? সেই ওজনটা কোথায় কাজ করবে? এই যে নিচের দিকে এমন জি। এখন তাই যদি হয় তাহলে এখানে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। এখন প্রতিক্রিয়া বলটা কোথায় সৃষ্টি হবে? আমি তোমাদের আগেও বলেছি, তোমরা সবাই জানো যে কোনো একটা তলের উপরে কোনো বস্তু যদি মানে কোনো ক্রিয়া বল করা হয়, তাহলে প্রতিক্রিয়া বল কিন্তু ক্রিয়া বলের বিপরীতে কাজ করে না, বরং কোথায় কাজ করে? ওই তলের উপর লম্ব বরাবর উপরের দিকে কাজ করে। তার মানে এখানে যে ওজনটা, এই ওজনটা কিন্তু আনত তলের উপরে একটা ক্রিয়া বল হিসাবে ক্রিয়া করছে, কিন্তু প্রতিক্রিয়া বলটা কিন্তু ঠিক এর বিপরীতে হবে না। প্রতিক্রিয়া বলটা কোথায় হবে? প্রতিক্রিয়া বলটা হবে তলের উপরে লম্ব বরাবর। কোথায় হবে ভাইয়া? তলের উপরে লম্ব বরাবর। তাহলে তল কোনটা? তল হচ্ছে এবি। এই এবি তলটাই হচ্ছে আমাদের কি? আনত তল। তাহলে আনত তলের উপরে প্রতিক্রিয়া বল কোন দিকে হবে? আনত তলের লম্ব বরাবর হবে। ঠিক আছে ভাইয়া? এটা কিন্তু সবসময় মনে রাখবো আমরা। কি মনে রাখবো? যে কোনো একটা আনত তলের উপরে ক্রিয়াবল যেদিকেই হোক না কেন, প্রতিক্রিয়া বল সর্বদা ওই আনত তলের লম্ব বরাবর ক্রিয়া করবে। যেহেতু তলটা আমার এরকম, তাহলে প্রতিক্রিয়া বলটা অবশ্যই তলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে ওজন সেটা এদিকে কাজ করছে, এই যে প্রতিক্রিয়া বল সেটা তো এদিকে কাজ করছে। এখন এই প্রতিক্রিয়া বলের মানটা কত? এটা বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ওজনকে আমাদের দুইটা উপাংশে ভাগ করতে হবে। উপাংশে ভাগ করতে গেলে আমরা কি করব? দেখো ভাইয়া, যদি এখানে উৎপন্ন হওয়া অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এখানে উৎপন্ন হওয়া অ্যাঙ্গেলও থিটা হবে। এটা জ্যামিতিকভাবে প্রমাণ করা যায়। আপাতত তোমরা জেনে রাখো, এটা থিটা হলে এটা থিটা হবে। ঠিক আছে? এটা তোমাদের ক্লাস 8-এর জ্যামিতি দিয়ে প্রমাণ করা যায় যে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে। ঠিক আছে? এখন দেখো এই এমজি এর দুইটা উপাংশ পাওয়া যাবে, একটা পাওয়া যাবে এই বরাবর, এবং আমরা জানি থিটা যেদিকে থাকে সেই দিকের উপাংশটা আমরা কিভাবে পাই ভাইয়া? এমন জি কস থিটা। আর একটা উপাংশ এদিকে কাজ করবে, সেটা হবে এমন জি সাইন থিটা। ওকে, একটা হচ্ছে এমন জি কস থিটা হবে, আর একটা আমরা পাচ্ছি এমন জি সাইন থিটা হবে। এখন দেখো, যেহেতু এই এমন জিকে ভেঙে আমরা দুই টুকরা করছি, একটা টুকরা হচ্ছে এমন জি কস থিটা, আর একটা টুকরা হচ্ছে এমন জি সাইন থিটা, তাহলে বলো তো এমন জি কি আর আছে? এমন জিকে ভেঙে আমি দুই টুকরা করছি না, তাহলে এমন জি নাই হয়ে গেছে, কারণ এমন জিকে ভেঙেই তো দুইটা টুকরা করছি, একটা হচ্ছে এমন জি কস থিটা, একটা হচ্ছে এমন জি সাইন থিটা। এবার আসো ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতিক্রিয়া বল আর সেটার বিপরীতে কতটুকু অংশ পাচ্ছি? এমন জি কস থিটা। তাহলে এখানে প্রতিক্রিয়া বলের মান কত হবে? ঠিক প্রতিক্রিয়া বলের বিপরীতে যেটা পেয়েছি সেটা, কারণ জানি কোনো একটা তলের উপরে বা কোনো একটা জায়গায় প্রত্যেক ক্রিয়া বলের একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তাহলে এই প্রতিক্রিয়া বলটা হবে এমন জি কস থিটার সমান এবং বিপরীত। এই কারণে এই আর যে প্রতিক্রিয়া বলটা আমরা দেখতে পাচ্ছি সেটা এমন জি কস থিটাকে নিউট্রালাইজ করে দিবে বা প্রশমিত করে দিবে। তাহলে থাকবে কে? এখানে কিন্তু এমন জি সাইন থিটা নামে আরও একটা বল থাকবে। এই বলটা কি করবে? এই বলটা কি করবে? এটা হলো বস্তুর ওজনের একটা উপাংশ। এই বলটা, এই যে উপাংশটা, সেটা কিন্তু প্রথম বস্তুটাকে বলবে যে তুমি নিচের দিকে আসো। তাহলে দেখো, প্রথম বস্তুটা একটা দুবিধায় পড়ে যাবে, একটা দ্বিধায় পড়ে যাবে। কি দ্বিধা?
দ্বিতীয় বস্তু তার ওজনের কারণে নিচের দিকে কাজ করছে, সে আবার প্রথম বস্তুকে টান দিচ্ছে, দিয়ে বলছে যে তুমি উপরের দিকে আসো। আবার প্রথম বস্তুর যে ওজন, সেই ওজনের যে একটা উপাংশ যেটা কিনা m1g sin থিটা, সেই অংশটা বলবে তুমি নিচের দিকে আসো। তাহলে আলটিমেটলি বস্তুটা কি উপরে উঠবে নাকি নিচে নামবে, সেটা ডিপেন্ড করছে, সেটা আমরা ডিসিশন নিব এই m1g sin থিটা এটা আর এই টান এটার মধ্যে কে বড় তার উপর ভিত্তি করে। বুঝতে পারছি? কিন্তু প্রবলেমটা হচ্ছে এই টানের মান কত এটা তো আমরা জানি না, সেটা তো আমাদের কোথায় চেয়েছে, দেখো কোয়েশ্চেনেই কিন্তু চেয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি না যে এটা নিচে নামবে না উপরে উঠবে। তো যখন তুমি এরকম প্রবলেমে পড়বা, যখন তুমি ডিসিশন নিতে পারবে না বস্তুটা কোন দিকে যাবে, তখন সবার প্রথমে তুমি যেটা ট্রাই করবা সেটা হচ্ছে তুমি যে দুইটা বস্তু দেওয়া আছে এই দুইটা বস্তুর ভর কম্পেয়ার করবা। দেখো তো এই বস্তুর ভর কত, এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি, তাই না? এই যে m1 হচ্ছে তাহলে 2 কেজি, আর এই বস্তুর ভর যেটা সেটা হচ্ছে 4 কেজি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুর ভরটা বেশি, অর্থাৎ এটার ওজন বেশি, সো ওজন যে বলটা কাজ করছে নিচের দিকে সেই পরিমাণটাও তাহলে বেশি হবে। সো মোস্ট প্রবাবলি আমরা মোটামুটি চিন্তা করতে পারি এই বস্তুটা নিচে নামবে আর এই বস্তুটা উপরে উঠবে। কেননা দেখো এমনিতেই m1g এর ভ্যালু m2g থেকে ছোট হবে, বিকজ এটা 2 কেজি ভরে বস্তু, এটা 4 কেজি ভরে বস্তু, সো এটা অবশ্যই কম হবে। তার আবার একটা উপাংশ, তাহলে m1g sin থিটা ভ্যালু কিন্তু এই m2g তুলনায় অনেক ছোট হবে। সো আমরা একটা প্রেডিকশান করেই নিব যে অবভিয়াসলি এই বস্তুটাই নিচে নামবে আর এই বস্তুটা উপরের দিকে উঠবে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো এটা নিচে নামবে আর এই বস্তুটা উপরের দিকে উঠবে। বুঝতে পেরেছি? এবং এই কপি কলটা এই ডিরেকশানে ঘুরবে। সো কপি কলের উপর যদি সুতা রাখা আছে, সো এই বস্তু যখন নিচে নামবে এই বস্তু যখন উপরে উঠবে, তখন সুতাটা কপি কলের উপর দিয়ে পাস করবে, ফলে কপি কলটা কিন্তু এইভাবে ঘুরবে। বুঝতে পেরেছি? এই ডিরেকশানে, অর্থাৎ এটা নিচে নামবে এটা উপরে উঠবে। এবং আমরা আগেও বলেছি যেহেতু দুইটা বস্তু একই সুতা দ্বারা কানেক্টেড, তাই অবশ্যই এই বস্তুর ত্বরণ এবং এই বস্তুর ত্বরণ, দুইটা বস্তুর ত্বরণই কী হবে ভাইয়া? সেম হবে, তাই না? অর্থাৎ পুরা সিস্টেমের ত্বরণ যদি এ হয়, তাহলে দ্বিতীয় বস্তুটি এ ত্বরণের নিচে নামবে এবং প্রথম বস্তুটি এ ত্বরণে উপরে উঠবে। এখন দেখো ওভারঅল চিত্র দেখে আমরা বুঝতে পারছি সিস্টেমটা অলরেডি অনেকটা কমপ্লেক্স হয়ে গেছে। তো এইরকম কমপ্লেক্স সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্যই আমরা কি করি ভাইয়া? ফ্রি বডি অ্যানালাইসিস এই টপিকটা নিয়ে আলোচনা করার পিছনে কারণই তো এটা, তাই না ভাইয়া? তাহলে এখানে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু সুতা দ্বারা কানেক্টেড, ওভারঅল সিস্টেমটা বেশ কমপ্লেক্স। তো এই জন্য আমরা কি করব, এই দুইটা বস্তু থেকে একটা একটা বস্তুকে আলাদা আলাদাভাবে চিন্তা করে নিয়ে আমরা তার জন্য সমীকরণ বের করব। তারপরে দুইটা যে সমীকরণ আসবে সেই সমীকরণ থেকে আমরা ফাইনালি টোটাল সিস্টেমের জন্য সমীকরণটা বের করার চেষ্টা করব এবং সেখান থেকে সিস্টেমের ত্বরণ এবং সুতার টান বের করব। প্রসিডিউর তো তোমরা জানোই, চলো আমরা দেখা শুরু করি। সো প্রথমে আমরা শুরু করছি কার জন্য করব, ধরে নাও m2 ভরের বস্তুর জন্য। হ্যাঁ, সো আমরা প্রথমে কি করব, ফর ফ্রি বডি m2, তাহলে পুরা সিস্টেম থেকে আমরা m2 বস্তুটাকে আলাদা করে নিব, ফ্রিলি চিন্তা করব। সো ধরে নিচ্ছি এখানে হলো আমাদের m2 বস্তুটা আছে, m2 বস্তু যেহেতু সিলিন্ডার আকৃতির আমরা দেখেছি, সো আমরা এখানে সিলিন্ডার আকৃতির আঁকার ট্রাই করছি। সো এই বস্তুটার জন্য যে ওজন সেটা নিচের দিকে কাজ করবে m2g। দেখো যেহেতু m2g মানে এই যে m2 যে ভরের বস্তুটা সেটা যদি কোনো তলের উপরে নাই, তাহলে এটা মুক্তভাবে আছে, তাই এর উপরে কোনো ঘর্ষণ বা প্রতিক্রিয়া বল কাজ করবে না। কারণ দেখো এখানে দেখলে বুঝতে পারবা এই যে বস্তুটা m2g তার সঙ্গে কিন্তু তলের কোনো সম্পর্ক নেই, তলের সাথে কিন্তু স্পর্শ করে নাই। যেহেতু তলের সাথে স্পর্শ করে নাই, তাই তল কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া বল ফেরত দিচ্ছে না। আচ্ছা, তাহলে এর উপর আর একটা বল কাজ করছে, কোনটা বলো তো? হ্যাঁ, তুমি সঠিক ধরেছ, এই যে সুতার টান, সেটা। সুতার টান কোথায় কাজ করছে? উপরের দিকে। এরপরেও বস্তুটা কোথায় নামছে? নিচের দিকে। অর্থাৎ বস্তুর গতি কোন দিকে ভাইয়া? গতি নিচের দিকে। তাহলে বলো তো ভাইয়া এখানে গতিকে হেল্প করছে কোন বলটা? m2g যেটা, সেটা গতিকে হেল্প করছে। আর এই টান যেটা, সেটা পিছনের দিকে একটা পিছু টান, একটা বাধা কাজ করছে না, এই টানটা আসলে পিছন থেকে টেনে ধরছে। তাহলে আলটিমেটলি যদি আমি বস্তুটার জন্য সমীকরণ লিখি, আমি কি লিখবো? সামেশন অফ f ইকুয়াল টু, যখন আমি m এর সমীকরণটা ইউজ করব তখন তার উপরে কয়টা বল কাজ করছে? দুইটা, একটা হচ্ছে m2g আর একটা হলো টান। এখন এটার মধ্যে জিতলো কে? m2g বড় নাকি টি বড়? অবভিয়াসলি m2g বড়। কারণ বস্তুটা তো নিচেই পড়ছে। যেহেতু বস্তুটা নিচে পড়ছে, তাহলে এই টানের মান বস্তুকে ধরে রাখার জন্য যথেষ্ট হয় নাই। তাহলে কার মান বেশি? অবশ্যই m2gর ভ্যালু বেশি। এবং m2g হচ্ছে পজিটিভ ফোর্স। কেন? কারণ সেটা গতির দিকে কাজ করছে। আর টান একটা নেগেটিভ ফোর্স, কেননা সেটা গতির বিপরীতে কাজ করছে। তাহলে এখানে আমরা কি লিখব? m2g মাইনাস টান ইকুয়াল হবে m2 ইন্টু এ।
এটাই হবে আমাদের প্রথম সমীকরণ। এবং এর আগেও আমরা বলেছি যেহেতু এখানে টোটাল সিস্টেমে ত্বরণ একই থাকবে, তাই এখানে A2 না লিখে আমরা A লিখব, অর্থাৎ প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর দুইটার জন্য ত্বরণের মান সেম হবে। তাহলে দেখো আমরা প্রথম বস্তুর জন্য অলরেডি পেয়ে গেলাম, দ্বিতীয় বস্তুর জন্য অলরেডি পেয়ে গেলাম, এটা আমরা রেখে দিলাম 1 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, তাহলে সিস্টেমে আছে কয়টা বস্তু, দুইটা বস্তু, তার ভিতরে 2 নম্বর বস্তুটাকে অলরেডি আমরা কনসিডার করে ফেলেছি। এবার আমরা কি করব, শুধু প্রথম বস্তুকে আলাদাভাবে চিন্তা করব, ফ্রিলি চিন্তা করব, এই সিস্টেমের মধ্যে না, সিস্টেমের বাইরে থেকে চিন্তা করব, ঠিক আছে? তাহলে আমরা লিখব ফর ফ্রি বডি এমন। এবার শুধু এমনের জন্য আমরা হিসাব করব, কিন্তু এমন কোথায় আছে, আনত তলে আছে, তাই না ভাইয়া? তাহলে আনত তলে থাকলে সেই তলটা আমরা এখানে আঁকাইলাম, এটা ভূমি, ভূমির সাথে উৎপন্ন হওয়া কোণ হচ্ছে থিটা, এর উপরে আমাদের এখানে বস্তুটা আছে এমন। এখন দেখি এর উপরে কয়টা বল কাজ করছে, কী কী বল কাজ করছে। সবার প্রথমে চিন্তা করতে পারি যে চিত্রটা, সেগুলো আমরা সবই আবার আঁকাচ্ছি। M1G প্রতিক্রিয়া বল হবে তলের উপর লম্ব বরাবর। M1Gকে আমরা দুইটা উপাংশে ভাগ করব, এদিকে কাজ করবে M1G সাইন থিটা, এদিকে কাজ করবে M1G কস থিটা, আর তার উপরে একটা টান সামনের দিকে। তো সবার প্রথমে M1Gকে যদি দুই টুকরা করছি, M1G আসলে বেঁচে নাই, M1G জীবন যুদ্ধে পরাজিত সৈনিক, M1G নাই হয়ে গেছে, আছে কে M1G সাইন থিটা আর M1G কস থিটা। এখন যদি আমরা দেখার চেষ্টা করি এখানে যে টান, এই টানটা ট্রাই করবে বস্তুটাকে উপরে তোলার জন্য, M1G সাইন থিটা যেটা, সেটা ট্রাই করবে বস্তুকে নিচে নামিয়ে আনার জন্য, তাই না? এখন এখানে আমরা কি বলেছি, আমরা ধরে নিয়েছি যেহেতু এই বস্তুর ওজনটা বেশি, তাহলে এই বস্তু নিচে নামবে, তাহলে কি এই বস্তুটা উপরে উঠবে না? যেহেতু এই বস্তুটা উপরে উঠবে, তাহলে বলো তো এই বস্তুর গতিটা কোন দিকে হবে? গতি হবে উপরের দিকে। তাহলে গতির পক্ষে কাজ করবে কে? এই টান বলটা গতির পক্ষে কাজ করবে। M1G সাইন থিটা কি করবে? গতির বিপরীতে কাজ করবে। আরেকটা বল এখানে কাজ করবে, বলো তো কি? এই যে দেখো ভাইয়া, এখানে এই যে আনত তল, সেই আনত তলে কি আছে ভাইয়া? 0.25 ঘর্ষণ গুণাঙ্ক আছে না? তাহলে একটা ঘর্ষণ বল কাজ করবে না? অর্থাৎ যখনই বস্তুটা মুভ করার চেষ্টা করবে, তখনই তার গতির বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করবে, কারণ ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে। তাহলে বলো তো ভাইয়া, এই প্রথম বস্তুটার গতি কোন দিকে? উপরের দিকে। তাহলে ঘর্ষণ বলটা কোথায় কাজ করবে? গতির বিপরীতে। তাহলে গতি যদি উপরের দিকে হয়, তাহলে গতির বিপরীত মানে কোথায়? নিচের দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। আমি ছোট হাতের F দিয়ে ফ্রিকশনকে প্রকাশ করি, তাই না ভাইয়া? তাহলে এই ফ্রিকশন হচ্ছে নিচের দিকে কাজ করবে। তার মানে ওভারঅল জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই যে টি টান, এই টি টানটা ট্রাই করবে বস্তুকে ওপরে তোলার জন্য, আর এখানে M1G সাইন থিটা আর ফ্রিকশন, এরা দুইজন মিলে তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। কেননা দেখো M1G সাইন থিটার দিক যেদিকে, এখানে ফ্রিকশনের দিকও একই দিকে, ফ্রিকশনও বস্তুকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, M1G সাইন থিটাও বস্তুকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাহলে এই যে দুইজন ভিলেন যারা গতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তারা একত্র হবে, হয়ে কি করবে? নায়ক যে টি, যে আসলে বস্তুকে গতিশীল করতে চাচ্ছে, পজিটিভ এনার্জি বা পজিটিভ ফোর্স, সেই পজিটিভ ফোর্সকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারপরে কি সে পেরে উঠবে? আমরা ধরে নিচ্ছি পেরে উঠবে না, অর্থাৎ গতিটা উপরের দিকে। নায়ক তো সবসময় মুভিতে জিতেই যায়, তাই না? সো আলটিমেটলি আমরা ধরে নিচ্ছি টি হলো এই দুইজন ভিলেনের সমন্বিত যে শক্তি, তার তুলনায় নায়কের শক্তি বেশি। সো অবশ্যই টি বলটা বস্তুটাকে গতিশীল করবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, সবার প্রথমে আমরা দেখার চেষ্টা করি এখানে প্রতিক্রিয়া বলের মানটা কত। সো সবার প্রথমে আমরা প্রতিক্রিয়া বলের মানটা একটু দেখার চেষ্টা করব। সো এখানে প্রতিক্রিয়া বলের মান R = হবে M1G cos থিটা, সেটা আমরা বের করে রাখলাম। প্রতিক্রিয়া বলের মান হচ্ছে এরকম। প্রতিক্রিয়া বলের মান যদি এরকম হয়, তাহলে ফ্রিকশন বলটা কত হবে? মিউ ইন্টু আর। তাহলে এখানে কি হবে? মিউ ইন্টু M1G cos থিটা। তাহলে আমরা ফ্রিকশনের মানটা বের করে রাখলাম। এতে আমাদের কি উপকার হবে? কি উপকার হবে দেখো, যখন এখন আমরা বলবো যে এখন যদি এর সমীকরণ বের করতে চাই, তাহলে সেটা হবে সামেশন অফ F = ma, তাই না? এখন দেখো তো বস্তুকে গতির পক্ষে বল দিচ্ছে কে? টি। তাহলে টি হচ্ছে একটা পজিটিভ ফোর্স, খুবই ভালো কথা। গতির বিপক্ষে কে কাজ করছে? M1G সাইন থিটা, এটা কাজ করছে। আর কে কাজ করছে? ফ্রিকশনও কাজ করছে। তাহলে এটাও একটা নেগেটিভ ফোর্স, ইকুয়াল টু হবে M1 × A। বুঝতে পেরেছি? তাহলে টি হলো পজিটিভ ফোর্স, মানে নায়ক, দুজন ভিলেন, তাহলে নায়কের শক্তি থেকে প্রথম ভিলেনের শক্তি বিয়োগ মাইনাস দ্বিতীয় ভিলেনের শক্তি বিয়োগ করে তারপরে হবে M1 × A। বুঝতে পারছি? ওকে, তাহলে বলো তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা টি মাইনাস M1G
সাইন থিটা মাইনাস, তুমি চাইলে ফ্রিকশনের এই মানটা এখানে বসিয়ে দিতে পারো, তাহলে এখানে হবে মিউ ইন্টু m1g cos থিটা ইকুয়াল টু m1 ইন্টু এ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। বুঝতে পারছি? এখন তুমি তো জানো কীভাবে কাজ করতে হয়, বলো কী করতে হবে। এই যে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, কোথায় এই সমীকরণ দুটো আমরা পেলাম? দেখো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, এই দুটো সমীকরণকে আমরা কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিলেই কি বের হয়ে আসবে? ত্বরণ বের হয়ে আসবে। চলো তাহলে আর অপেক্ষা কিসের, আমরা যোগ করে দিই। দেখো এখানে তাহলে আমরা বলবো 1 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণের সাথে যোগ করে দিব। যোগ করে দিয়ে দেখি কি পাই। তাহলে প্রথমটা থেকে আমরা পাবো m2g মাইনাস টি। প্রথম সমীকরণ দেখো, দেখে আসি আমরা। প্রথম সমীকরণের ভাবে আসছে m2g আর টি। আর দ্বিতীয় সমীকরণের বাম পাশে কি কি থাকছে সেগুলো আমরা পরে আবার যোগ করে দিব। তাহলে এরপরে আসবে প্লাস টি মাইনাস m1g সাইন থিটা মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু ডান পাশে আসবে m1a প্লাস m2a। ওকে, এই তো হয়ে গেছে। তাহলে আসো এইবার, তাহলে এখান থেকে টি কেটে যাবে। আমরা আগেও বলেছি, আগের দিনের ভিডিওতেও আমরা দেখেছি যে এই যে টান যেটা কাজ করে, এই সুতার মধ্যে যে দুইটা টান কাজ করে, এই যে প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপরে টান আর দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপরে টান, এই টানটা আসলে ক্রিয়া প্রতিক্রিয়া টান। যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া টান, তাই এই দুটো টান পরস্পরকে কি করে দেয় ভাইয়া? নিউট্রালাইজ করে দেয় বা প্রশমিত করে দেয়। যেহেতু প্রশমিত করে দেয়, তাই সমীকরণে, মূল সমীকরণে কিন্তু টান দুইটা কেটে যাবে। আমরা প্রত্যেকবার দেখেছি, যতভাবেই আমরা লিখি না কেন, এই টান দুইটা সবসময় কেটে যায়। ঠিক আছে, তাহলে চলো এবার তাহলে বাকি থাকে কি কি? এখানে থাকবে m2g, এখানে থাকবে মাইনাস m1g সাইন থিটা মাইনাস ফ্রিকশন, বা ফ্রিকশনের যে ভ্যালুটা আমরা অলরেডি পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আর একটু সহজ হয়ে যাবে। সেটা আমরা পেয়েছি মিউ ইন্টু m1g cos থিটা ইকুয়াল টু এ কমন নিলে এখান থেকে m1 প্লাস m2 ইন্টু এ। এই তো হয়ে গেছে। পরের লাইন কী হবে? আমরা ডিরেক্ট ত্বরণের মান বের করে ফেলবো। ত্বরণের মান কী হবে? m2g মাইনাস m1g সাইন থিটা মাইনাস মিউ ইন্টু m1g cos থিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। তুমি চাইলে এটাকে একটু ছোটো করতে পারো। কীভাবে ছোটো করা যায় দেখি। এখানে m2g মাইনাস, দেখো এখান থেকে m1g, এখান থেকে m1g কমন নেওয়া যায়, তাই না? তাহলে এখান থেকে যদি আমি m1g কমন নেই, তাহলে এখানে থাকবে সাইন থিটা মাইনাস মিউ ইন্টু cos থিটা, ওকে, ডিভাইড বাই m1 প্লাস m2। এখন শুধু ভ্যালু বসাতে বাকি। আমরা এখন ভ্যালুগুলো বসিয়ে দিব। m2 মানে 4 কেজি ইন্টু 9.8 মাইনাস m1 মানে কত কেজি? m1 মানে ছিল আমাদের, এই যে দেখো এখান থেকে দেখো 2 কেজি ভরে বস্তু, এটা ছিল 2 কেজি, এটা ছিল 4 কেজি। তাহলে এখানে 2 কেজি ইন্টু 9.8 ইন্টু সাইন থিটা মানে কত? ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। তাহলে সাইন 30 ডিগ্রি মাইনাস মিউ মানে কত? মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক 0.25, তাহলে 0.25 ইন্টু কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই প্রথম বস্তুর ভর 2 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 4 কেজি। তাহলে এইখান থেকে এখন আমরা ত্বরণের মানটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো ক্যালকুলেটর ব্যবহার করি এবং এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করে ফেলি। ঠিক আছে, চলো সেটা আমিও করার চেষ্টা করি। 4 ইন্টু 9.8 মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 0.25 ইন্টু কস 30 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে? এটাকে আমরা ভাগ করে দিব 6 দিয়ে। 4 আর 2 যেহেতু 6, এটাতে আমরা ভাগ করে দিব। তাহলে দেখো পেয়ে গেছি, এখানে ভ্যালু কত আসছে? 5.607। এটা আমরা বলতে পারি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা করে দেখবা, অবশ্যই হাতে কলমে করে দেখবা ভ্যালুটা এরকম আসে কিনা। তাহলে দেখো আমরা পেয়ে গেছি সিস্টেমের যে ত্বরণ, সেই সিস্টেমের ত্বরণটা হচ্ছে 5.607 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেছে। এটা আমাদের প্রথম একটা অ্যাসাইনমেন্ট ছিল, যেটা আমরা করে ফেলছি। প্রথম অ্যাসাইনমেন্টে কী ছিল? সিস্টেমের ত্বরণ কত। তাহলে সিস্টেমের এই ত্বরণ যেটা আমরা পেলাম, সেই ত্বরণটা পেয়ে গেছি এবং দেখো ত্বরণের মান পজিটিভ আসছে। এটা দেখে আমরা কি বুঝতে পারছি? অবশ্যই বস্তুটা নিচে নামছে এবং এই বস্তুটা অবশ্যই উপরে উঠছে। তার মানে যে কনসিডারেশন আমরা শুরুতে করেছিলাম যে দ্বিতীয় বস্তুটা নিচে নামবে এবং প্রথম বস্তু উপরে উঠবে, সেই কনসিডারেশনটা ঠিক আছে। যদি ত্বরণের মান বাই এনি চান্স নেগেটিভ আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমরা যেটা ধরে নিয়েছি যে দ্বিতীয় বস্তু নিচে নামবে এবং প্রথম বস্তু উপরে উঠবে, এই ধরে নেওয়া বিষয়টাতে ভুল হয়ে গেছে। যেহেতু অ্যান্সারটা পজিটিভ আসছে,
তার মানে আমাদের ধরে নেওয়াটা ঠিক আছে। মোটামুটি তোমার পরীক্ষায় যখন আসবে তখন একটা বস্তু থেকে আরেকটা বস্তুর ভর মোটামুটি বেশিই থাকবে আর কি। তো মোটামুটি ট্রাই করবা যার ভর বেশি সেই আসলে নিচে নামবে, যার ভর কম সেই উপরে উঠবে, বা বুঝতেই পারছো আর কি আমি কি বলতে চাচ্ছি। সো ভর দিয়ে প্রথম কম্প্যারিজনটা করার চেষ্টা করবা। বুঝতে পেরেছি? তাহলে আমরা ত্বরণের মান পেয়ে গেছি। এরপরে কাজ কি? এরপরে কাজ তুমি জানো, বলো কি? এরপরে কাজ হচ্ছে এই ত্বরণের মানটা, যে দুইটা সমীকরণ তুমি পেয়েছো, সমীকরণ বলতে কি, এই যে আগের স্লাইডে দেখো, আগের স্লাইডে এখানে আমরা একটা প্রথম সমীকরণ পেয়েছি, এখানে একটা দ্বিতীয় সমীকরণ পেয়েছি। এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটার মধ্যে তুমি ত্বরণের মানটা বসিয়ে দিবা এবং সেখান থেকে সুতার টানটা খুঁজে বের করার চেষ্টা করবা। তো দেখো তো 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কোনটা দেখতে একটু সহজ মনে হচ্ছে? 1 নম্বর সমীকরণটা দেখতে একটু সহজ মনে হচ্ছে না? যেহেতু 1 নম্বর সমীকরণটা দেখতে সহজ মনে হচ্ছে, তাই 1 নম্বর সমীকরণের মধ্যেই আমরা ত্বরণের মান বসিয়ে টান বের করার চেষ্টা করব। বুঝতে পারছি? মানে এটা কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যে কোনো একটার মধ্যে বসাতে পারো। আমার দেখতে মনে হচ্ছে 1 নম্বরটা সহজ, তাই 1 নম্বরটা যেটা সহজ মনে হবে এটার মধ্যে বসিয়ে দিব। ঠিক আছে? ওকে। সো দেখো এখানে এখন এসে আমরা কি করব, আমরা 1 নম্বর সমীকরণটা লিখছি, 1 নম্বর সমীকরণের মধ্যে ভ্যালু বসিয়ে দিচ্ছি। যে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1 নং সমীকরণ থেকে পাচ্ছি m2g মাইনাস টি ইকুয়াল টু m2 ইন্টু এ। এখানে থেকে টি বের করব, তাহলে টি ইকুয়াল টু দাঁড়াবে m2g মাইনাস m2 ইন্টু এ। আর একটু ছোটো করা যায় কিভাবে? m2 কমন নেওয়া যায়, m2 কমন নিলে এখানে কি থাকবে? g মাইনাস এ। এইটা আমরা ভ্যালু বসিয়ে দিব। m2 মানে ছিল 4 কেজি ভরের বস্তু, ইন্টু g মানে 9.8 মাইনাস ত্বরণের মান মাত্র কত পেয়েছি? 5.607। এই তো হয়ে গেছে। সুতার টান আমরা এখান থেকে বের করে ফেলবো। দেখি তো সুতার টানটা কত আসে, চলো দেখি। 9.8, তার থেকে বিয়োগ হবে 5.607, এটার সাথে গুণ হবে 4, যেটা আসছে এটা চলে আসে 16.772 এত নিউটন। তাহলে এইটাই হচ্ছে সুতার টান। বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে আমাদের দুইটা কোয়েশ্চেন ছিল, সিস্টেমের ত্বরণ কত? সিস্টেমের ত্বরণ আসছে 5.607 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সুতার টান কত? সুতার টান আসছে কত? সুতার টান আসছে 16.772, মানে 772 এত নিউটন। তাহলে আমরা সুতার টানও পেয়ে গেছি এবং সিস্টেমের ত্বরণও পেয়ে গেছি। তাহলে এইভাবে আমরা কোনো একটা ম্যাথ করতে পারি, এবং এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, মাথায় রেখো। হ্যাঁ, এই টাইপের প্রবলেম তোমাদের বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলোর জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে? সো এই টাইপের প্রবলেম একটু দেখার চেষ্টা করবে। এই টাইপের প্রবলেম কিন্তু খুব রিসেন্ট টাইমে বুয়েটের অ্যাডমিশন টেস্টেও আসছে। সো তোমরা কোয়েশ্চেনগুলো একটু দেখলে বুঝতে পারবে আর কি। ঠিক আছে? ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকটা হেক্টিক হয়ে গেল আশা করা যায়, বাট এই প্রবলেমগুলো যখন তুমি শেয়ার করছো, মানে তুমি যখন বাসায় বসে করছো, তখন তুমি অবশ্যই খাতা নিয়ে প্র্যাকটিস করছো, এটাই আশা করছি। এরকম অনেক প্রবলেম তুমি নিজে নিজে বানানোর ট্রাই করবা এবং সেগুলো বাসায় করার চেষ্টা করবা, তাহলে এই সম্বন্ধে আইডিয়াটা আরও অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটা তোমরা দেখবা এবং এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তোমরা এটা প্র্যাকটিস করবা, কারণ তোমাদের এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন তো এখন বোর্ডে এই প্রশ্নগুলো আসছে। সো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। রেডিয়াসের বাকি ভিডিওগুলো দেখবা এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বাকিদের সাথে শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।